আমাদের অ্যাসাইনমেন্টের রিভিউ ক্লাস করতেছি। অ্যাসাইনমেন্টে করতে গিয়ে বা সাবজেক্ট সিলেকশন যদি কারো কোনো সমস্যা থেকে থাকে প্লিজ শেয়ার। আমরা গ্রাজুয়ালি যাব যে যে 5টা অ্যাসাইনমেন্ট আমরা দিয়েছি, সো গ্রাজুয়ালি যার যে জায়গায় সমস্যা আছে এগুলো একটু শেয়ার করবেন। আমরা এগুলা একটু ইজি করে সলভ করে আগানোর চেষ্টা করব। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এর মধ্যে আমাকে দু একজন নক করেছেন যে ইন্ডাস্ট্রি লিস্ট নিয়ে ওনাদের একটু কনফিউশন আছে। সো যেমন হচ্ছে রাফি আছেন, রাফি কি আছেন? মেবি জয়েন হয় নাই। আচ্ছা, ঠিক আছে। উনি আমার কাছে ইন্ডাস্ট্রি লিস্ট দিয়েছেন। আহ, তারপরে হচ্ছে আর কারো ইন্ডাস্ট্রি লিস্ট নিয়ে সমস্যা হচ্ছে কিনা। আমি ইন্ডাস্ট্রি লিস্ট আপনার সাথে শেয়ার করবো বলেছিলাম, তো আমি একটা আপডেটেড লিস্ট করেছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করে দিব আজকে কোনো একটা ফাঁকে। আমরা একটু অ্যাসাইনমেন্ট 1 থেকে যাই, যে আহ, যারা যারা মনে করছি যে একটু আলোচনা হওয়া উচিত ওই জিনিসটা নিয়ে একটু বিস্তারিত দেখি। জি, আমাকে একটু বলেন যে প্রোডাক্ট লাইফ সাইকেল নিয়ে বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের মধ্যে। স্যার আমার একটু হচ্ছে স্যার। জি বলেন। স্যার এই যে 5টা ব্র্যান্ড আলোচনা হবে স্যার, এই 5টা ব্র্যান্ডে কি একই প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে হবে নাকি স্যার, এটা একটু ক্লিয়ারলি বুঝতে পারছি না। তারপরে স্যার যে ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, স্যার ওই আগের ক্লাসগুলোতে দু একটা মিস গেছিল তো, যার কারণে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। সেটা একটু যদি সংক্ষেপে একটু ডিসক্রাইব করতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আগেরটা আমি মেনে নিলাম, পরেরটা একাডেমিতে স্যার একটু সমস্যা একটু বেশি হচ্ছে স্যার, বাকিগুলা কমপ্লিট করতে পারতেছি। আচ্ছা, আগেরটা আমি মেনে নিলাম যে আপনি বুঝতে পারছেন না, ওইটা আমরা আবারও চেষ্টা করবো বুঝাই দিতে। বা পরেরটা তো মেনে নিব না, আপনি ধরেন ক্লাস মিস গিয়েছে এই কারণে বুঝতে পারছেন না। হ্যাঁ, তো যাই হোক, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, রিক্যাপ করি। আমরা বলেছি ক্লাসে প্রোডাক্ট লাইফ সাইকেল নিয়ে একটা আলোচনা করেছিলাম, আমরা এটাকে সংক্ষেপে পিএলসিও বলি। যে একটা প্রোডাক্ট মার্কেটে আসার পর, জন্মগ্রহণ করার পর সে কতদিন ধরে চলছে, কত বছর ধরে চলছে, কত যুগ ধরে চলছে, এটার উপর বেস করে তার একটা টাইমলাইন সেট করা হয়। আমাদের মানব জীবনে যেরকম আমাদের কিছু বয়সের অ্যাট্রিবিউট দিয়ে আমাদেরকে মাপা হয়, যে আমি এখন কিডস না চাইল্ড, আমি এখন কি টিনেজার নাকি হচ্ছে জিএনজি, আমি এখন কি বলে আহ মধ্যবয়স্ক, আমি এখন বৃদ্ধ বয়স্ক, এরকম কিছু ব্যাপার আছে আমাদের মানুষের জীবনে, রাইট? সো সার্ভিস ইন্ডাস্ট্রি বলেন আর প্রোডাক্ট ইন্ডাস্ট্রি বলেন, ওখানেও এই ধরনের কিছু প্র্যাকটিস আছে, যে আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা কোন সময়সীমা বিলং করে। হ্যাঁ, সো এই সময়সীমাটার উপর বেস করে আমরা মার্কেটিং বা ধরেন ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি নিয়ে থাকি। হুম, একটা হচ্ছে আমরা ক্লাসে এরকম এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছিলাম যে মানুষ জন্মের আগে আমরা যখন জানি যে একটা বাচ্চা পৃথিবীতে আসতেছে, সে ছেলে হোক মেয়ে হোক, তার জন্মের আগে কিছু অ্যাক্টিভিটিস ঘটে।
নানা নানি দাদা দাদিরা কি নাম রাখবে তার একটা সুন্দর অর্থবোধক নাম নিয়ে গবেষণা করে। হ্যাঁ, তার জন্য কি ধরনের খাট কিনবে, জামা কাপড় কিনবে, পিলো সেট কিনবে, কুশন কিনবে, হ্যাঁ ওই ধরনের একটা আহ কর্মযজ্ঞ থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে পরিবারের মুরব্বি থেকে শুরু করে বাবা মারও একটা ফ্যাসিনেশন থাকে। সো প্রতিটা ব্র্যান্ড জন্মের আগে এই ধরনের কিছু রিসার্চ করে থাকে। হ্যাঁ, এই ব্র্যান্ডটার ব্যক্তিত্ব কি হবে, কোন টোনে সে কথা বলবে, সে কি অ্যাগ্রেসিভ টোনে কথা বলবে নাকি সফট টোনে কথা বলবে, সে কি কেয়ারিং বিষয়টাকে মাথায় রেখে কথা বলবে, এই ধরনের জিনিসগুলো আমরা ব্র্যান্ড আর্কিটেক্টে আরো বিস্তারিত দেখেছি বা শুনেছি। সো এই প্র্যাকটিস গুলি বা এই কনসেপচুয়াল ডিসিশন গুলি ওই ব্র্যান্ডটা জন্মের আগেই হয়ে থাকে, বা জন্মের আগেই এই গবেষণাটা বা R&D টা আমরা করে থাকি। তারপরে হচ্ছে ওই ব্র্যান্ডটার নাম ঠিক হয়, স্লোগান ঠিক হয়, ফন্ট ঠিক হয়, লোগো ঠিক হয়, তারপরে হচ্ছে তার প্যাকেজিং ঠিক হয়, অফিস কোথায় হবে, ফ্যাক্টরি কেমন হবে, অফিসের চেহারা কেমন হবে, প্রত্যেকটা জিনিস ইন্ট্রোডাকশন স্টেজের আগেই ওই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ডিফাইন হয়ে থাকে। দেন ওই অ্যাক্টিভিটিস কে রিলেট করে আমরা কিছু ব্র্যান্ড অ্যাক্টিভিটিস করি, কমিউনিকেশন ডিজাইন করি। তো এরকম আমরা কিছু এক্সাম্পল দিয়েছিলাম যে ইলেকট্রিক কার এমন একটা স্টেজে আছে অ্যাজ এ ইন্ডাস্ট্রি, যে এখনো সকল ঢাকাতে ইলেকট্রিক কার আপনারা রাস্তায় দেখতে পারেন না, কারণ এটা খুবই ইন্ট্রোডাকশনারি স্টেজে আছে অ্যাজ এ ইন্ডাস্ট্রি। মানুষ এখনো ইলেকট্রিক কারের সাথে অভ্যস্ত হননি। সো অ্যাজ এ ইন্ডাস্ট্রি সে একদম প্রাইমারি স্টেজে আছে, এখন R&D চলতেছে, কোন কোম্পানি তাকে লঞ্চ করছে, কেউ লঞ্চ করছে না, কেউ কিনে দেখছেন, আবার কেউ রিভিউ নিচ্ছেন। হ্যাঁ, পুরো বিষয়টাই অ্যাজ এ ইন্ডাস্ট্রি খুবই নতুন একটা স্টেজে আছে। আমরা এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে এখানে যেটা দেওয়া আছে স্মার্টফোন ইন্ডাস্ট্রি। ধরেন পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থেকে থাকে, 700 কোটি মানুষই এখন ফোন ব্যবহার করছেন না, বাট 700 কোটি মানুষই ফোনের ব্যাপারে অবগত আছেন। ফোন ব্যবহার করলে কি কি ধরনের উপকার পাওয়া যাবে তার ব্যক্তি জীবনে, এই ব্যাপারগুলি অবগত আছেন। এবং আমরা ধরে নিচ্ছি যে অর্ধ সংখ্যক মানুষের হাতে স্মার্টফোন আছে পৃথিবীর। তার মানে এই মার্কেটটা আরো গ্রোথ করার ওয়ে আছে। মানে আরো অর্ধেক মানুষের কাছে যদি আপনি পণ্যটা বিক্রি করতে পারেন, তার মানে দেয়ার ইজ এ অপরচুনিটি টু মানে গ্রোথ ইজ মার্কেট সাইজ। ম্যাচুরিটি আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে বেভারেজ ইন্ডাস্ট্রিকে পৃথিবীর 700 কোটি মানুষই জানে কোক ফান্টা নামে একটা ব্র্যান্ড আছে, যেটাকে নতুন করে আর চিনানোর কিছু নাই, যে কোক খেলে এরকম হবে, কোক খেলে আপনি এই ধরনের ফিল করবেন। হ্যাঁ, সো এই ব্র্যান্ড গুলি 200-300 বছর ধরে তার বিজনেস কার্যক্রম চালাচ্ছে, এবং অ্যাজ এ অডিয়েন্স, অ্যাজ এ গ্রাহক আমরা সকলেই এই ব্র্যান্ড গুলিকে চিনি, আমাদের কাছে সে রিচ করতে পেরেছে। তারপরে আমরা ডিক্লাইনের জন্য এক্সাম্পল হিসেবে এখানে দেখাচ্ছিলাম যে যেই প্রোডাক্ট বা পণ্যটা এখন তার প্রতিযোগিতামূলক মার্কেটে তাকে ধরে রাখতে পারছেন না, বা মানুষের চাহিদার জায়গায় সে নাই। হ্যাঁ, যেমন ফ্যাক্স মেশিন, সিডি, ডিভিডি, ফ্লফি ডিস্ক, এই ধরনের ইন্ডাস্ট্রি বা অনেক ধরনের ব্র্যান্ড আছে যেগুলি মানুষের এই কম্পিটিশনাল যুগে মানুষের মতো করে সে পরিবর্তিত হতে পারেনি বলে সে ডিক্লাইন বা মৃত্যু স্টেজে চলে গেছে। যেমন এখন আর আমরা সিডির ব্যবহার দেখি না, ফ্যাক্স মেশিনের ব্যবহার দেখি না, টাইপরাইটারের ব্যবহার দেখি না। সো অ্যাজ এ ব্র্যান্ড আপনি এখানে এক্সাম্পল দিবেন যে সাপোজ ধরেন অ্যারোমেটিক সাবানের কথা আমরা বলেছিলাম, এখন আর তাকে দেখা যায় না মার্কেটে, সে তার জায়গা থেকে বিচ্যুতি ঘটেছে। তারপরে আপনারা এই জেনারেশন চিনবেন কিনা জানি না, মিল্লার ট্যালকম পাউডার বলে বাংলাদেশে খুব জনপ্রিয় একটা পাউডার ব্র্যান্ড ছিল, ট্যালকম পাউডার ব্র্যান্ড। সো ওইটাকে এখন আর দেখা যায় না, সে হারাই গেছে বিকজ অফ মানুষের টাইম লাইনের সাথে সাথে তাকে সে ডেভেলপ করে নাই, তাকে সে মডার্নাইজ করে নাই। তারপরে আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি DSLR ক্যামেরা, যেটা হচ্ছে বর্তমান যুগের যে স্মার্টফোন গুলি আছে এরকম একটা মানে খুবই হাড্ডাহাড্ডি কম্পিটিশনের যুগে সে এখনো কিছু ফিচার
ডেভেলপ করে বেঁচে থাকার চেষ্টা করছে। মার্কেটের মানুষ এখনো ডিএসএলআর ক্যামেরার একটা কাপ্তি বা চাহিদা আছে। এই স্টেজটিকে বলে প্রোডাক্ট এক্সটেনশন স্টেজ। মানে সে চাইলে মরে যেতে পারতো, কিন্তু এখানে নতুন স্ট্র্যাটেজি নিয়ে সে আবারও মার্কেটে পুল করার চেষ্টা করতেছে। এই টোটাল জার্নিটাকে আমরা বলছি প্রোডাক্ট লাইফ সাইকেল, যে একটা প্রোডাক্ট কোন স্টেজে আছে বা একটা কোম্পানি কোন স্টেজে আছে সেটাকে আমরা ডিফাইন করা। সো ওই স্টেজ অনুযায়ী আমাদের ডিজাইন, কমিউনিকেশন এবং মার্কেটিং স্ট্র্যাটেজিগুলি আমরা ডিফাইন করে থাকি। আমি কি আবার রিক্যাপ করতে পেরেছি যে মিস করেছেন? জি স্যার, এবার মোটামুটি অনেকটাই ক্লিয়ার স্যার, পারবো স্যার। আচ্ছা, আর থ্যাংক ইউ কারণ স্যার। প্রথম অ্যাসাইনমেন্টটা নিয়ে? নো স্যার। আচ্ছা, আমরা তাহলে দ্বিতীয় অ্যাসাইনমেন্টে প্রসিড করি। এইখানে আমরা বলেছি কনজিউমার অ্যাডাপ্টেশন প্রসেস বা প্রোডাক্ট অ্যাডাপ্টেশন কার্ভ। এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেলে যেটা বুঝেছি এইটা খুবই কাছাকাছি একটা ট্রিটমেন্ট, হ্যাঁ, বাট মোটা দাগে একটা ভিন্নতা আছে। এটা হচ্ছে অ্যাজ এ কনজিউমার আমি কোন স্টেজে আছি প্রোডাক্টটার সাথে, মানে অ্যাজ এ কনজিউমার আমি কোন জায়গা থেকে প্রোডাক্টটাকে অ্যাভেল করার চেষ্টা করি বা পারচেস করার চেষ্টা করি, হ্যাঁ। আহ, সেইটা আমরা সার্ভিস দিয়ে বুঝিয়েছিলাম, গ্যাজেট দিয়ে বুঝিয়েছিলাম, অন্য অন্য ব্র্যান্ডের পণ্য দিয়ে বুঝেছিলাম। আচ্ছা, আমরা একটু দেখি যে পিএলসির আপনাদের একটা এক্সাম্পল দেখানো যায় কিনা, আমি একটু চেষ্টা করছি। আচ্ছা, আহ আপনাদের সিনিয়র একজন ভদ্রলোক এই অ্যাসাইনমেন্টে সাবমিট করেছে, মোটামুটি আহ, ভালো গ্রেড পেয়েছে। তো উনি, আমরা যেটা মাত্র শেয়ার করছিলাম যে প্রোডাক্ট লাইফ সাইকেলে ইন্ট্রোডাকশন স্টেজে কি থাকবে, গ্রোথ স্টেজে কি থাকবে, ম্যাচিউর ডিক্লাইন এবং প্রোডাক্ট এক্সটেনশন স্টেজ। সো ভদ্রলোক ইন্ট্রোডাকশন স্টেজে দিয়েছে ফ্রেশ মজিটো নামে একটা ড্রিঙ্কস আসছে বাজারে। এটা একদমই নতুন একটা ড্রিঙ্কস, এইটা আমরা আগে কেউ কখনো দেখিনি। সো এই প্রোডাক্টটা পুরোপুরি ইন্ট্রোডাকশন স্টেজে আছে, মানে লঞ্চিং স্টেজে। এখন মানুষ এটাকে টেস্ট করবে, এক্সপেরিমেন্ট করবে, তারপরে কমেন্টস দিবে যে অ্যাজ এ ড্রিঙ্কস এটা কেমন হলো, হ্যাঁ। সো তারপরে হচ্ছে গ্রোথ স্টেজে মজো। মজোর নাম আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এখনো সে কোকের মতো সবাইকে অ্যাকোয়ার করতে পারে নাই, যে কোকের মতো জনপ্রিয়তা মজোর বা কোকের মতো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশের মার্কেটে, বা কোকের মতো মানুষ মজোকে খায়। তার মানে মজোর এখনো সুযোগ আছে আরো বড় করার তার মার্কেটটাকে। তো মজো অ্যাকচুয়ালি গ্রোথ স্টেজে আছে। সো ফ্রেশ মজিতো একদম ইন্ট্রোডাকশন স্টেজে আছে, সে মাত্র জন্মগ্রহণ করলো বাজারে। আর মজো হচ্ছে গ্রোথ স্টেজে আছে। কোকা কোলা একদম ম্যাচিউর স্টেজে আছে। তাকে নতুন করে আর চিনানোর কিছু নাই। আমি কোকা কোলা, আমাকে খেলে তুমি এরকম একটা ফিলিংস পাবা, এটা এভরিবডি নোজ। এখন শুধু কোক মানুষ বার্থডেতে খাচ্ছে, অফিসের গেট টুগেদারে খাচ্ছে, বিয়েতে খাচ্ছে, তারপর হচ্ছে কোনো একটা রিলিজিয়াস ফেস্টিভ্যালে, ঈদ, পুজো, সব জায়গায় কোক। সো কোকের প্রেজেন্স তো এমন পর্যায়ে চলে গেছে আমাদের দৈনন্দিন জীবনে, সে পার্ট অফ আওয়ার লাইফ স্টাইল হয়ে গেছে। হ্যাঁ, মানে তাকে আমরা সে নাউন হয়ে গেছে। একটা ব্র্যান্ড তখনই সাকসেস হয় যখন সে নাউন হয়ে যায়। এটা কেমন? আমরা কিন্তু দোকানে গিয়ে বলি নাই ভাই আমাকে একটা সফট ড্রিঙ্কস দেন কালো কালারের, হ্যাঁ, আমরা কিন্তু গিয়ে বলি ভাই কোক দেন। তার মানে ক্যাটাগরিটা সে ওন করে ফেলছে। আমরা কোক, এবং দেখবেন যে ঢাকার বাইরে কিছু মফস্বল এলাকায় গেলে কোককে ওই ক্যাটাগরি বলছে, সে মজো দিচ্ছে না কোকা কোলা দিচ্ছে নাকি পেপসি দিচ্ছে, ওইটা ক্যারি করে না অ্যাজ এ ব্র্যান্ড। কিন্তু কোক মানে হচ্ছে কালো পানি, হ্যাঁ, বা কালো রঙের একটা বেভারেজ।
এইটা যে এস্টাবলিশ করে ফেলা মানে হচ্ছে একটা ব্র্যান্ডের জন্য সবচেয়ে সাকসেসফুল যেমন আমরা কিন্তু বলি না যে দোকানে গিয়ে ভাই আমাকে একটা টয়লেট ক্লিনার দেন, আমরা কিন্তু গিয়ে বলি ভাই হারপিক দেন। তার মানে এই যে ক্যাটাগরিকে ওন করে ফেলছে সে। আমরা কিন্তু গিয়ে বলি, আমরা যেমন হুন্ডা মানে বুঝি মোটরসাইকেলকে বলি না, আমরা মোটরসাইকেল হুন্ডাকে মোটরসাইকেলকে হুন্ডা নামে বলতেছি, বাট আদারওয়াইজ হুন্ডা কিন্তু একটা ব্র্যান্ডের নাম। আমরা কিন্তু বলি না ভাই আমাকে একটা মিনারেল ওয়াটার দেন, আমরা কিন্তু বলি ভাই মাম দাও। সো অ্যাজ এ ব্র্যান্ড, ওই ব্র্যান্ডটা তখনই সর্বোচ্চ সাকসেসফুল জায়গায় পৌঁছে যখন সে ক্যাটাগরিকে ওন করে এবং তার পজিশনটা নাউন হয়ে যায়, মানে নামের মতো করে মানুষ বলতে থাকে। সো কোক এরকম একটা জায়গায় চলে গেছে, এই জন্য কোককে আমরা ধরছি ম্যাচুর স্টেজ, বা উনি দেখানোর চেষ্টা করছে। রুহ আফজা বাংলাদেশের খুবই প্রাচীনতম একটা জনপ্রিয় সিরাপ ড্রিঙ্কস। এটা বেশিরভাগ সময় আমরা রমাদানে দেখি, মুসলিম প্র্যাকটিসিং মুসলিম বা মুসলিম কমিউনিটির মধ্যে খুবই জনপ্রিয় একটা ড্রিঙ্কস। ইফতার রুহ আফজা ছাড়া হয় না, এরকম একটা ব্যাপার। বাট সামহাও রিসেন্ট কালে দেখা যাচ্ছে রুহ আফজা তার সেই জনপ্রিয়তা বা অ্যাভেলেবিলিটিটা একটু ভাটা পড়েছে। হ্যাঁ, সে হয়তো বা নতুন কোনো স্ট্র্যাটেজি নিচ্ছে না, যে কারণে মানুষ চোখের আড়ালে চলে যাচ্ছে সে আস্তে আস্তে। এখনো দেখবেন যে আমাদের দাদা দাদি নানা নানি বাবা মারা রুহ আফজাকে প্রেফার করে, কিন্তু নতুন জেনারেশন রুহ আফজার পরিবর্তে নতুন ডেভেলপড কিছু ড্রিঙ্কস বা ইয়াকে অ্যাকসেপ্ট করেছে, যে কারণে রুহ আফজা তার জনপ্রিয়তা বলেন বা অ্যাভেলেবিলিটি বলেন বা সেলস বলেন সবকিছুই একটু ডিক্লাইনের দিকে বা কম্পিটিশনাল বাজারে সে একটু পিছিয়ে আছে। তো রুহ আফজাকে আমরা বলতেছি ডিক্লাইন স্টেজ। আমি বলছি না রুহ আফজা খারাপ করছে বা খারাপ ব্র্যান্ড, বাট স্ট্র্যাটেজিক্যাল জায়গায় পজিশনগত কম্পিটিশনাল জায়গায় সে কোনো নতুন স্ট্র্যাটেজি নেয় নাই বলে সে পিছিয়ে যাচ্ছে অন্যদের তুলনায়। তো তার মানে সে ডিক্লাইন স্টেজ। কিছুদিন আগে আমরা অ্যারোমেটিক সাবান দিয়ে বুঝালাম। হম তারপরে কুল আফটার শেভিং লোশন নামে একটা খুবই জনপ্রিয় আফটার শেভিং লোশন ছিল। ওইটা ধরেন বিগ বা জিলেটের মতো ওয়ার্ল্ড গ্লোবাল ব্র্যান্ডের কম্পিটিশনে সে হারায় যেতে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, সো এই ধরনের কিছু প্রোডাক্ট আছে যারা নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে না বলে, বা ধরেন এই যে প্যাকেজিংটা আমরা এখানে দেখছি খুবই ট্রেডিশনাল। হ্যাঁ, এটার মধ্যে আধুনিকতার কোনো ছোঁয়া নাই। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো, ছোট ছোট জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি। তারপরে উনি দেখিয়েছেন প্রোডাক্ট এক্সটেনশন স্টেজে, মানে এই প্রোডাক্টটা মরে যাচ্ছিল, কম্পিটিশনে চ্যালেঞ্জ ফেস করছে, কিন্তু নতুন করে আবার নতুন চেহারায় রিভাইভ করেছে। হ্যাঁ, যেমন ফ্রুটিকা, এটা হচ্ছে আমাদের মনে থাকবে, মনে আছে এটা আগের প্যাকেজিং। সো আমরা রিসেন্ট কালে দেখবো 1-2 বছর ফ্রুটিকা তার প্রোডাক্টের লেভেল ব্র্যান্ডিং চেঞ্জ করে মার্কেটে নতুন ক্যাম্পেইন বা প্রমোশন দিয়ে আবার এসছে নতুন চেহারা, এবং ফ্রুটিকা তার মার্কেট শেয়ার আবার নতুন করে গ্র্যাব করতে পেরেছে। সো এইটা হচ্ছে আপনাদের এক বড় ভাই শুধু একটা ইন্ডাস্ট্রি উনি খেয়াল করেছেন, একটা ইন্ডাস্ট্রি মানে ড্রিঙ্কস ইন্ডাস্ট্রি বা ফুড অ্যান্ড বেভারেজ স্পেশালি বেভারেজ ইন্ডাস্ট্রিটাকে উনি হাইলাইট করেছেন। সো আমি কি এক্সাম্পলটা বুঝাতে পেরেছি কিনা? জি স্যার। ক্লিয়ার? এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এবার আমরা দ্বিতীয়টায় আসি। দ্বিতীয়টায় আমরা বোঝানোর চেষ্টা করেছি প্রোডাক্ট অ্যাডাপ্টেশন কার্ভ, বা প্রোডাক্ট আপনি কখন কিভাবে অ্যাকোয়ার করছেন সেই জিনিসটা। এখানে আমি দেখি একটা এক্সাম্পল দেখানো যায় কিনা আপনাদেরকে। হ্যাঁ, আমি দুটো এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি। আমরা বলছিলাম যে অ্যাজ এ ব্র্যান্ড বা কমিউনিটি বা কাস্টমার হিসেবে আমার সাথে এই আহ, ইয়াটার পরিচয় কোন জায়গাটা থেকে। হ্যাঁ, মানে আমরা 5টা ক্যাটাগরিতে জিনিসটাকে ভাগ করেছি, বা জানি যে 5টা ক্যাটাগরিতে আছে। আমি কোন স্টেজের কাস্টমার সেটা বোঝার জন্য আমি কি ইনোভেটরস, আর্লি অ্যাডাপ্টার্স, আর্লি মেজরিটি, লেট মেজরিটি এবং লেগার্স। তো আমরা এখানে বলেছি যে এক্সাম্পলটা ক্লাসে এইভাবে দিয়েছেন, যেমন ড্রপ বক্স, আমরা যারা বড় ফাইল পাঠাই বা শেয়ার করি, যারা একটু টেক
ফ্রেন্ডলি, যারা একটু টেকনোলজি নিয়ে কাজ করি, তাদের কাছে ড্রপবক্স নোন একটা ব্র্যান্ড, কিন্তু আপনার বাবা মা কিন্তু ড্রপবক্স চেনে না। আপনার হয়তো কাজিন ড্রপবক্স এর ব্যাপারে জানে না। আপনার হয়তো যে বিবিএ পড়ছে বা যে ইংলিশে পড়ছে, বা সে হয়তো ড্রপবক্স এর ব্যাপারে অবগত না, কারণ আপনি অ্যাজ এ ডিজাইনার আপনি বেশি বড় বড় ফাইল নিয়ে শেয়ার করেন এবং ক্লায়েন্টকে পাঠাতে হয়। সো আপনার সাথে এটা রিলেভেন্ট, অন্য মানুষদের সাথে এই ব্র্যান্ডটা রিলেভেন্ট না। হ্যাঁ, সো এইটা এই অ্যাজ এ ব্র্যান্ড, সে ইন্ট্রোডাকশন স্টেজে আছে। হ্যাঁ, মানে সে ইনোভেটরদের কাছে পরিচিত লাভ করতে পেরেছে, কিন্তু অন্যদের কাছে সে এখনো রিচ করতে পারে নাই। এবং কনজিউমার হিসেবেও সে মানুষের কাছে প্রাইমারি স্টেজে আছে। আর্লি অ্যাডাপ্টারদের ক্ষেত্রে বলেছি যে এখন দেখবেন যে নেটফ্লিক্স এর নাম অনেকেই জানে। শহরে যারা বাস করে, ঢাকা বা ধরেন মফস্বল শহরগুলিতে যারা বাস করে, স্পেশালি মেট্রো সিটি গুলির মধ্যে ডিস প্রথা একটু সরে গিয়ে নেটফ্লিক্স কালচার গড়ে উঠতেছে আস্তে আস্তে। হ্যাঁ, সো অ্যাজ এ ব্র্যান্ড সে আর্লি অ্যাডাপ্টারদের কাছে যে 13.5%, তাদের কাছে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠতেছে, বা এই 13.5% ইউজার নেটফ্লিক্স এর সাথে আহ, আস্তে আস্তে তার ইন্টারাকশন বাড়াচ্ছে বা বাড়ছে। সো নেটফ্লিক্সকে এখনো আমাদের ধরেন ফ্রেন্ড সার্কেল সবাই ইউজ করছে বা জানে, বিষয়টা এরকম না। বা আমাদের বাবা মারা তো জানার প্রশ্নই আসে না, দা আগের জেনারেশন। সেই ক্ষেত্রে জুম অ্যাজ এ ব্র্যান্ড যে ক্যাটাগরিতে আছে, জুমের নাম অনেকেই জানে। হ্যাঁ, অনেকেই দেখবেন যে আচ্ছা ফিজিক্যালি না আসতে পারলে জুমে কল করেন, জুম মিটিং ডাকেন। হ্যাঁ, কারণ করোনার পর থেকে জুমের পরিচিতি এত বেড়েছে অ্যাজ এ ব্র্যান্ড, স্কুল টিচারদের থেকে শুরু করে যারা আগের জেনারেশন সবাই জুম ইউজ করছেন বা করতে পারছেন। হ্যাঁ, তো এইটা ব্র্যান্ড হিসাবে তাকে আর্লি ম্যাচুরিটির পর্যায়ে, মানে 34% মানুষের কাছে রিচ করতে পেরেছে। লেট ম্যাচুরিটি হচ্ছে আহ, যারা টেকনোলজির সাথে অতটা কমফোর্টেবল না, বাট বাধ্য হন এই টেকনোলজিটা ইউজ করতে। আমরা এই ধাঁচের যে কাস্টমার অডিয়েন্স আছে তাদেরকে এখানে অ্যাড করতে পারি। মানে ইমেল বলে একটা ব্যাপার আছে, বা ইমেল পাঠাইতে হয়, ইমেল করতে হয়, এইটা হয়তো আমাদের আগের জেনারেশন জানেন। হ্যাঁ, সো বাট ওনার হয়তো একটা ইমেল আইডি নাই, কিন্তু উনি জানেন যে অফিসের বা এই জিনিসগুলো ইমেলে পাঠাইতে হয়। তো জিমেল, ইয়াহু, এই নামগুলির ব্যাপারে উনি অবগত, বা এরকম একটা ব্যাপার যে আছে উনি জানেন। ইমেল বলে একটা ঘটনা আছে, এবং এখন দেখবেন যে প্রতিটা কোম্পানি তার ভিজিটিং কার্ডে, বিজনেস কার্ডে বা ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস দিয়ে থাকে। মানে অ্যাজ এ ক্যাটাগরি সে অনেক মানুষের কাছে অলরেডি পৌঁছাতে পেরেছে। সো সে ইভেন দো তাকে লেট মেজরিটি 34% মানুষও, অডিয়েন্সও তার ব্যাপারে জানে। ঠিক আছে, লেগার্স কে আমরা বলেছিলাম যে ব্র্যান্ড বা সার্ভিস ও এমন স্টেজে চলে গেছে যে সে আমাদের বৃদ্ধ বাবা মাকেও রিচ করতে পেরেছে। এখন দেখবেন আমাদের সার্কেলের অনেকেরই বাবা মার ফেসবুক আইডি পর্যন্ত আছে। দাদা দাদিরাও ফেসবুক ইউজ করেন, বা ফেসবুকের ওনাদের একটা কারো কারো দাদা দাদির ফেসবুক আইডিও থাকতে পারে। বা ইউটিউব এখন এমন স্টেজে চলে গেছে যে এখন সবাই টিভি বাদ দিয়ে মোবাইলে ইউটিউব বেশি দেখেন। ইন্ডাস্ট্রি হিসেবে সে সবচেয়ে বৃদ্ধ আগের জেনারেশন অচল কাস্টমারকেও রিচ করতে পেরেছে। সে তো এই প্রথম 4টা ধাপ রিচ করেছেই, ইনোভেটরস, আর্লি অ্যাডাপ্টার, আর্লি ম্যাচুরিটি, লেট ম্যাচুরিটি, এদের সবাইকে রিচ করেছেই। হ্যাঁ, মানে 84% কেউ তো রিচ করেছেই। বাকি যে 16% বাকি আছে, লেগার্স বলি আমরা তাদেরকে, তাদেরকেও সে রিচ করেছে। এখন খেয়াল করে দেখবেন যে আপনার ইউনিভার্সিটি লিফটম্যানেরও ফেসবুক আইডি আছে, আপনার বাসার দারোয়ানেরও ফেসবুক আইডি আছে। মানে এটা ম্যাস পেপল পর্যন্ত পৌঁছে গেছে তার জায়গা থেকে। সো এই জিনিসগুলাকে আমরা এইভাবে ডিফাইন করেছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আগের একটা অ্যাসাইনমেন্ট থেকে। এখানে উনি ইনোভেটরস কে দেখিয়েছেন অ্যাজ এ এক্সাম্পল, সহজ। আর্লি অ্যাডাপ্টার কে পাঠাও দেখিয়েছেন, আর্লি ম্যাজরিটিতে ওয়ালটন দেখিয়েছেন, লেট ম্যাজরিটি কে দারাজ দেখিয়েছেন, লেগার্স কে
লেগার্সের আন্ডারে টেলিটককে দেখিয়েছেন। হ্যাঁ, সো এটা উনি টেক ইন্ডাস্ট্রি নিয়ে অ্যানালাইসিস করেছেন, যারা টেকনোলজি নিয়ে বিজনেস করেন। আরেকটা এক্সাম্পল দেখাই, ইনোভেটর স্টেজে উনি উপায়কে ফেলেছেন এবং ইন্ডাস্ট্রি, আমি বলেছি ইন্ডাস্ট্রির নাম যদি সাথে দেন আপনার মার্ক ভালো ক্যারি করবে। উনি ইন্ডাস্ট্রি দেখিয়েছেন এমএফএস, মানে মোবাইল ফিন্যান্স সার্ভিস। তারপর হচ্ছে আর্লি অ্যাডাপ্টরকে, ইলিয়ান নামে একটা ক্লদিং ব্র্যান্ড আছে, ওরা মাঝে ভাইরালও হয়েছিল পাঞ্জাবির প্রাইসিং এর কারণে, ক্লদিং এন্ড লাইফস্টাইল ক্যাটাগরিতে। আর্লি ম্যাচুরিটিতে উনি স্বপ্ন রিটেইল ব্র্যান্ড স্বপ্নকে দেখিয়েছেন, লেট ম্যাচুরিটিকে দারাজ দেখিয়েছেন, লেগার্স টেলিকম দেখিয়েছেন। এখানে আমি আবারও ক্লিয়ার করি, উপায় যে একটা এমএফএস ব্র্যান্ড এটা কিন্তু সবাই জানে না। মানে অ্যাজ এ ব্র্যান্ড সে ইনোভেটরস যারা মোবাইলে বা মোবাইল ওয়ালেটের পেমেন্ট দিতে কমফোর্টেবল, যারা ক্যাশলেস লাইফে অভ্যস্ত, তাদের জন্য উপায় সেই টিজি কে টার্গেট করেছে যারা মাত্র 2.5% ইনোভেটর স্টেজের টিজি। এলিয়ান তার ইনোভেটর স্টেজ ডান, সে তার ব্র্যান্ড সম্বন্ধে মানুষ অবগত জানেন। ইটস লাইক গ্রোথ স্টেজের মতো। সে আর্লি অ্যাডাপ্টারদের কাছে আস্তে আস্তে পছন্দের ব্র্যান্ড বা জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠতেছে, যে হ্যাঁ তাদের ফেব্রিক্স ভালো, তাদের বাটন গুলা খুব সুন্দর পাঞ্জাবির, তাদের পাঞ্জাবির প্যাটার্ন টেক্সচারটা একটু আনকমন। সো সে আস্তে আস্তে আর মানে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সেটা হচ্ছে 13.5%। তো তার 13.5% যেই আর একটু মার্কেটটা বড় হচ্ছে, তার এইটা তাকে নেক্সট লেভেলে আর্লি ম্যাজরিটি ওই 34%-এর কাছে নিয়ে যাবে। এবারে সেই স্বপ্ন অলরেডি স্বপ্ন সম্বন্ধে মানুষ জানেন। হ্যাঁ, স্বপ্ন এই 2.5% কেও অ্যাকোয়ার করেছে, এখানে আর্লি অ্যাডাপ্টার 13.5% কে অ্যাকোয়ার করেছে। এখন সে আর্লি মেজরিটি, মানে যারা এখন মফস্বল লেভেলেও কাঁচা বাজারে যেতে চান না, দুর্গন্ধ, ময়লা পানি, জামা কাপড় ময়লা হয়ে যায়, তারা স্বপ্নতে গিয়ে বাজার করে। এই যে মানুষের লাইফ স্টাইল স্বপ্ন চেঞ্জ করে দিচ্ছে, এবং স্বপ্নকে এখন দেখা যাচ্ছে প্রতিটা জেলাতে গেলেই স্বপ্নকে দেখা যায়। তার মানে সে বিশাল একটা সংখ্যক। এখানে 13.5%, এখানে আর 2.5%, মানে হচ্ছে 14, 15, 16%, আর এখানে 34%, মানে অলমোস্ট সে 50% মার্কেট শেয়ার কাভার করতে বা কাভার করার পথে। সো অনেকের কাছে এখনো স্বপ্নতে বাজার করা হচ্ছে লাক্সারি, বেশি ইয়া দেখানো, বাট অনেকের কাছে স্বপ্নতে বাজার করা স্বাচ্ছন্দ্য, এখানে ময়লা দুর্গন্ধ নেই, একটা ভালো এনভায়রনমেন্টে আপনি বাজার করছেন। সো এই জন্য উনি স্বপ্নকে আর্লি মেজরিটিতে দেখিয়েছেন। লেট মেজরিটি অনেকেই ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে দারাজকে চিনেন। দারাজ নাম, ইভেন তো দারাজ থেকে আমরা অনেকেই প্রোডাক্ট অর্ডার করেছি। সো উনি এটাকে লেট ম্যাচুরিটি, মানে অনলাইন ইন্ডাস্ট্রির ই কমার্স ব্র্যান্ড হিসেবে উনি মনে করছেন যে এটা প্রায় এই 50% মার্কেটের মানুষকে তো জানাতে পেরেছেনি, আরো 34%, মানে অলমোস্ট 80 থেকে 85% মানুষ এখন দারাজের ব্যাপারে অবগত। সো দারাজ এজ এ ব্র্যান্ড হিসেবে ওই স্টেজে আছে। গ্রামীণ ফোনকে চিনে না এমন কোনো মানুষ নাই বাংলাদেশে যারা টেলিফোন বা সিম ইউজ করেন। তার মানে লেগার্স 100% মার্কেটকে জানিয়ে গ্রামীণ ফোন ব্যবসা করে যাচ্ছে। গ্রামীণ ফোনের ব্যাপারে বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ হলে, যারা যারা এখন প্রাপ্তবয়স্ক বা ম্যাচিউর বুঝেন, এরকম প্রায় 10 কোটি 12 কোটি মানুষই জানে গ্রামীণ ফোন বলে একটা ব্র্যান্ড আছে। সো এক্সাম্পল গুলো কি আপনারা কিছুটা পরিষ্কার ধারণা পেয়েছেন যে কিভাবে জিনিসটা কাজ করে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমরা তৃতীয়টাতে যাই। তৃতীয়টার আমি বলেছি আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন ওই ইন্ডাস্ট্রির ডিজিটাল প্রেজেন্সের কি অবস্থা, আমরা এখানে কিছু লেআউট দেখানোর চেষ্টা করেছি। ক্যাটাগরি, ওয়েবসাইট প্রেজেন্স, ই কমার্স আছে কিনা, অ্যাপস আছে কিনা, ওই কোম্পানির কন্টেন্ট বা ব্লগ আছে কিনা, তারপর হচ্ছে ই নিউজ লেটার সে রেগুলার বের করে কিনা, ফেসবুকে প্রেজেন্স কত, লাইক ফলোয়ার কত, ব্লু ব্যাচ হলে এখানে ব্লু ব্যাচ দেখাবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রিপশন কেমন। এরকম প্রতিটা ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে আপনি অ্যানালাইসিস করবেন ওই ব্র্যান্ডটাকে নিয়ে, যে অ্যাজ এ ব্র্যান্ড তার অবস্থান কি। প্লাস হচ্ছে আমি বলেছি
যে তার ইউআই ইউএক্স নিয়ে আপনি আপনার কমেন্টস দিবেন। এখানে যে 10টা ব্র্যান্ডকে আপনি দেখাচ্ছেন, ওই 10টা ব্র্যান্ডের সবারই ওয়েবসাইট এবং অ্যাপস এর স্ক্রিনশট থাকতে হবে। সেই 10টা থেকে একটার উপরে আপনি কমেন্টস করবেন। আপনার ওই ওয়েবসাইটটার ইউআই ইউএক্স বা অ্যাপসটার ইউআই ইউএক্স কেন পছন্দ হয়েছে। এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছিলাম: শেপ, এলিমেন্টস, কালার্স, সোয়াচেস, ফন্ট টাইপোগ্রাফি, ইমেজ, ভিজুয়াল লেআউট, ইলাস্ট্রেশনস, অ্যানিমেশনস, ব্র্যান্ডিং, কন্টেন্ট, হেডার, ফুটার, তারপরে বার্গার মেনু, হোয়াইট স্পেস, নেভিগেশন, রেসপন্সিভনেস, স্পিড অপটিমাইজেশন, সিটিএ, কল টু অ্যাকশন। এই জিনিসগুলা তো থাকবেই। এগুলার কারণে আপনার এখানে যে সবগুলা থাকবে ব্যাপারটা এরকম না। আপনার হয়তো ওয়েবসাইটটার অ্যানিমেশন, কন্টেন্ট আর রেসপন্সিভনেস, এই তিনটার কারণে ওয়েবসাইটটা আপনার কাছে খুব ভালো লেগেছে। আবার হতে পারে টাইপোগ্রাফি এবং ইমেজের যে ওয়েতে তারা প্রেজেন্ট করেছে এটার কারণে খুব ভালো লেগেছে। এটা কমেন্টস আকারে এই 10টা থেকে একটার উপরে অ্যানালাইসিস রিপোর্ট আপনাকে দিতে হবে। সো আমরা একটা এক্সাম্পল দেখি। আম, দেখানোর চেষ্টা করছি যেটা আচ্ছা, এখানে আমি একটা এক্সাম্পল দেখাই যেটা হচ্ছে যে উনি ফ্যাশন এন্ড লাইফস্টাইল ব্র্যান্ড নিয়ে করেছেন। সো আমি একটু দেখাই। উনি ফার্স্টে হচ্ছে একটা অ্যানালাইসিস করেছেন কার ডিজিটাল প্রেজেন্স কেমন। উনি এই 10টা ব্র্যান্ড নিয়েছেন বাংলাদেশে। তারপর হচ্ছে সবার ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়েছেন। ওয়েবসাইটের তার ল্যান্ডিং পেজটা কেমন, দেখতে কিরকম, আহ ইন্টার অ্যাপস তো থাকতে পারে এই কোম্পানির, তখন দুইটাই দেখাবেন আপনি। তারপরে উনি ওনার ব্যক্তিগত অ্যানালাইসিস শো করেছেন। ইয়োলোটা ওনার পছন্দ হয়েছে, সোনি গ্রাফিক্স, নেভিগেশন, ইন্টারেক্টিভ এলিমেন্টস, ব্র্যান্ডিং, টাইপোগ্রাফি, কালার স্কিম, এটা নিয়ে উনি একটা অ্যানালাইসিস রিপোর্ট দিয়েছেন কেন এই ওয়েবসাইটটা ওনার কাছে ভালো লেগেছে অ্যাজ এ কন্টেন্ট ভিজুয়াল প্রেজেন্স। হ্যাঁ, বুঝতে পেরেছি? পরিষ্কার? জি স্যার। জি স্যার স্যার। এগুলো তো সব নিজের মতো করে ডিসক্রাইব করতে হবে নাকি স্যার? রাইট, রাইট, একদম আপনি আপনার স্যার মতো একটা করে কোশ্চেন। ডিসক্রাইব করুন। হ্যাঁ, আমরা এই সেশনটা আমাদের শেষ শেষ পথে। তো আমরা নতুন আরেকটা ইউআরএল পাঠাচ্ছি, আমরা ওটাতে কানেক্ট হবে যদি এটা লগ আউট হয়ে যায়। জি, কোশ্চেনটা করেন প্লিজ। জি স্যার, মানে আমার যে কয়েকটা ব্র্যান্ড নিব, যে কোনো একটা ব্র্যান্ড চুজ করে ওটার টাইপোগ্রাফি বা কি পছন্দ হয়েছে সেটা নিয়ে আমি অ্যানালাইজ করব, নাকি সবগুলো ব্র্যান্ডের? হ্যাঁ, আমি মাত্র এটাই বলার চেষ্টা করছি যে এখানে দেখেন আরেকটা এক্সাম্পল আছে। উনি এমএফএস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেছে, হ্যাঁ, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সিস্টেমস। তো উনি বাংলাদেশের এমক্যাশ, বিকাশ, রকেট, নগদ সবগুলি ইন্ডাস্ট্রি নিয়ে উনি অ্যানালাইসিস করেছেন। তাদের ডিজিটাল প্রেজেন্সের কি অবস্থা এটা দেখিয়েছেন এবং ওয়েবসাইট এবং অ্যাপস এর ইন্টারফেস কেমন উনি দেখাচ্ছেন। ওয়েবসাইট কেমন, তারপরে অ্যাপসটা কেমন উনি এখানে দেখাচ্ছেন। হ্যাঁ, প্রতিটারই আলাদা আলাদা দেখিয়েছেন এবং উনি একটার উপরে অ্যানালাইসিস কমেন্টস করেছেন। বা আপনারা আপনার সবগুলি তো দেখাবেনই, কিন্তু একটার উপরে কেন এই 10টা ব্র্যান্ড থেকে আপনার ওইটার ওয়েবসাইট ভালো লেগেছে এইটার উপরে আপনি অ্যানালাইসিস বা আপনার কমেন্টস দিবেন। বুঝতে পেরেছে? জি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার দেখেন এখানে অ্যাসাইনমেন্ট মিলে ফুটওয়ার্ড দিয়ে দেখিয়েছে বাটা এফেক্টস বে, যে মানে একটা ইন্ডাস্ট্রিকে উনি দেখিয়েছেন, সবার ওয়েবসাইট শেয়ার করেছেন এবং লাস্টে গিয়ে আপনি আপনার পছন্দের ওয়েবসাইটের উপরে কমেন্টস বা মতামত দিবেন। জি বলেন। স্যার এটা কি স্যার একটা ইন্ডাস্ট্রির ভিতরে থাকতে হবে? যেমন স্যার শু নিয়ে করলে সে শু, বা এমএফএস নিয়ে করলে এমএফএস এর ভিতরে থাকতে হবে, নাকি স্যার এটা মিলিয়েও করা যায়? যে একটা স্যার এমএফএস নিয়ে করলাম, বিকাশ নিয়ে করলাম, আর একটা স্যার বাটা বা ফ্যাশন ব্র্যান্ড নিয়ে, এভাবে কি করা যাবে? না, 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 একটা ইন্ডাস্ট্রি হইতে হবে। আপনি ফ্যাশন নিলে সব ফ্যাশন, নাহলে তো ফ্যাশন। ইন্ডাস্ট্রি কম্পিটিটর অ্যানালাইসিস হবে না। আপনি এফএক্স এর সাথে কিভাবে আড়ং এর কম্পিটিশন করবেন, আড়ং এর সাথে আবার বিকাশের কম্পিটিশন করবেন? এটা কি কম্পিটিটর হলো?
না স্যার, ঠিক আছে স্যার, বুঝতে স্যার। এটা তো স্যার মিলে গেলে তো সমস্যা নাই, কারণ স্যার আমি স্যার মোবাইলের ইয়াটা নিয়ে করছিলাম স্যার, বিকাশ উপায়। তো ডিসক্রাইব তো এক একজনের এক এক রকম হবে স্যার। হ্যাঁ, সেটা হতে মিলে পারে, গেলে কোনো সমস্যা আছে? সেটা হতে পারে, বাট আমি বলেছি যে মিলতে পারবে না। আপনি যদি এমএফএস নিয়ে করেন, এটা সবাইকে ফ্রেন্ডদেরকে জানাই দিবেন, এই আমি কিন্তু এমএফএস নিয়ে করতেছি, তোমরা কেউ করবা না। সো আমি ও, বলেছি ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি হইতে হবে, ঠিক জি আছে? স্যার, ইন্ডিভিজুয়াল তো স্যার যে ডিসক্রাইবটা করবো ওটা তো সবারই স্যার আলাদা আলাদা হবে, কারণ একজন ওয়েবসাইট তো স্যার সবাই একভাবে দেখবে না, ওটা তো এক একজন হবেই, এক এক কিছু কিন্তু দেখবে। ইন্ডাস্ট্রি মিলতে পারবে না, ইন্ডাস্ট্রিও আলাদা হইতে হবে। ও, ওকে স্যার, ঠিক আছে। স্যার আর আপনি এটা কি ক্যাটাগরি দিতে চাইছিলেন স্যার? হ্যাঁ, ক্যাটাগরি দিতে চাইছিলাম। ক্যাটাগরি দিয়ে দিব, আমি দেখি আজকের মধ্যে দিয়ে দেওয়া যায় কিনা। ঠিক আছে, জি স্যার। আর কিছু? এই তিনটা পর্যন্ত। আর কিছু? আমি 4 এবং 5 নেক্সট লিঙ্কে আলোচনা করতেছি। জি স্যার, অলরেডি লিংক শেষ হয়ে যাবে এটা। হ্যাঁ, তাহলে আপনারা সবাই এখান থেকে সাইন আউট হয়ে যান, আমি নেক্সট লিঙ্কটা পাঠাচ্ছি, ওখানে 4 এবং 5 নিয়ে আমি দুইটা ডেমনস্ট্রেশন দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে পরিষ্কার হয়। ঠিক আছে? জি স্যার। আর একটা বিষয় হচ্ছে, উম, যেটা বলেছিলাম, যখন অ্যাসাইনমেন্টটা পাঠাবেন, সবার 5টা অ্যাসাইনমেন্ট যাতে একটা লিঙ্কই আসে, সবাই এটা আচ্ছা। জি, আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট 4 নিয়ে আলোচনা করি। আমরা এখানে ব্র্যান্ড আর্কিটেক্ট নিয়ে প্রায় 2টা ক্লাসে কিছু আলোচনা শোনার চেষ্টা করেছি। তো এখানে আমরা বলেছি যে ব্র্যান্ড আর্কিটেকচার সবচেয়ে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমি বলেছিলাম যে ইংরেজি মাসের নাম হচ্ছে 12টা, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। সো এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়, যে 12টা ইংরেজি মাসের নাম আমরা জানি। সো ব্র্যান্ড আর্কিটাইপ হচ্ছে 12টা। এখন 12টা কি কি সেটা হয়তো বা আপনারা এই ক্লাস থেকেই জানতে পারবেন না, বা মনে রাখতে পারাটা কষ্টকর হবে। আপনি এটা প্র্যাকটিস করলে আস্তে 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 দেখবেন যে 3 থেকে 6 মাস, 1 বছরের মধ্যে আপনি এই 12টা ব্র্যান্ড আর্কিটেক্টই আপনার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ আপনি যখন আস্তে আস্তে বড় হবেন, সিনিয়রিটির দিকে যাবেন, আপনাকে এই আর্কিটেক্ট বুঝেই কাজ করতে হবে। সো আমরা এই 12টা আর্কিটেক্টের উপরেই অ্যাসাইনমেন্টটা, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা কতটুকু আপনাদের জিনিসটা নিয়ে আপনারা অবগত হয়েছেন সেটা বুঝার জন্য, এবং এটা যাতে সামনে প্র্যাকটিসে আপনি এটা রাখতে পারেন। সো এখানে যেমন আমরা 12টা ক্যাটাগরিতে ইনোসেন্ট, সেজ, এক্সপ্লোরার, আউটলো বা রেবেল, ম্যাজিশিয়ান, হিরো, ক্রিয়েটর, রুলার, হ্যাঁ, তারপর হচ্ছে কেয়ার গিভার, এভরিম্যান, জেস্টার এবং লাভার, এই 12টা ক্যাটাগরিতে পৃথিবীর যতগুলো ব্র্যান্ড আছে তার পার্সোনালিটি এই 12টা ক্যাটাগরিতে সে প্র্যাকটিস করে থাকে। তো এটার কিছু এক্সাম্পল আমরা দিয়েছিলাম। তো আমরা এটার আলোকেই দেখতে চাই আমাদের বাংলাদেশি ব্র্যান্ডগুলি কোন ক্যাটাগরিতে সে কথা বলে বা তার কমিউনিকেশন সে ডিজাইন করে, টিভিআর থেকে শুরু করে অন্য অন্য যতগুলো প্ল্যাটফর্মে সে তার প্রেজেন্স দেখায়, কোন জায়গা থেকে সে কথা বলতে চায়। আপনি কখনো দেখবেন না যে মজো যেভাবে কথা বলে, কোক সেভাবে কথা বলে। হ্যাঁ, আপনি কখনো দেখবেন না গ্রামীণ ফোন যেভাবে কথা বলে, ওয়ারিদ সেভাবে কথা বলে। সো এই যে প্রতিটা জায়গার ভিন্নতা, এই ভিন্নতাটাই হচ্ছে ব্র্যান্ড এবং ব্র্যান্ড আইডেন্টিটির এবং কমিউনিকেশন ডিজাইনের প্রধান অ্যাক্টিভিটিস। হ্যাঁ, যে সার্ফ এক্সেল যেভাবে কথা বলে, রিন সেভাবে কথা বলে না। আমরা খেয়াল করে দেখেছি সার্ফ এক্সেল সবসময় বলে যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো, এবং সে সবসময় হচ্ছে মা এবং কিডস ওই টিজিটাকে দেখাচ্ছে, বাচ্চা খেলতেছে, যে কাপড় ময়লা করে এসছে, তারপরে মা তার বান্ধবীকে এই কথাটা বলতেছে, আমি তো আমার বাচ্চাকে বকা দেই না। সো সে যদি দাগ লেগে ভালো কিছু শিখতে পারে, সে সেইটাকে সে বারবার কমিউনিকেশন করে অডিয়েন্সের কাছে হ্যামারিং করে যাচ্ছে। সো এটার পোস্টার, বিলবোর্ড, ডিজিটাল প্রেজেন্স, ওয়েবসাইট, টিভি অ্যাড, আর মানে রেডিও অ্যাড, সবকিছুতে সে এইটাকেই প্রমোট করছে। আপনারা দেখবেন যে লাস্ট 10 বছর, 15 বছর ধরে সে এটাই বলে যাচ্ছে।
গুড ব্র্যান্ড কখনো তার জায়গা থেকে তার কথার পরিবর্তন হয় না। কথাটাকে সে নানা ভাষায় নানা সময় নানা মানুষকে দিয়ে বলায়, কিন্তু একটা কথাই বলে সে সবসময়। তারপরে আমরা আরো এক্সাম্পল দিয়েছিলাম আহ আহ, ঋণের, যে ঋণ উজ্জ্বল, সবসময় সে উজ্জ্বলকে দেখায়, হ্যাঁ, রং নষ্ট হয় না, কাপড় উজ্জ্বল রাখে, হ্যাঁ। এটা কি সে বলে যাচ্ছে 10-20 বছর ধরে, হ্যাঁ। সে কখনো ঋণ কখনো বলতে শুনবেন না যে সে দাগ নিয়ে কথা বলতেছে, যে দাগ থেকে ভালো কিছু শেখায়। আবার সার্ফ এক্সেলও কখনো বলবে না যে সার্ফ এক্সেল ইউজ করলে কাপড় উজ্জ্বল হয়। এই যে বলার, দুইজনের বলার জায়গাটা ভিন্ন, এটাই হচ্ছে ব্র্যান্ড আর্কিটাইপের একটা প্রধান অ্যাক্টিভিটিস। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা যদি না বুঝি, আমরা মিড লেভেলে যখন যাব তখন আমরা চ্যালেঞ্জ ফেস করবো যে কিভাবে ব্র্যান্ডগুলি কাজ করে। তো এইটার উপরে এই অ্যাসাইনমেন্টটা এখন আমি একটু দেখানোর চেষ্টা করি যে আপনাদের প্রিভিয়াস ব্যাচ কিভাবে জিনিসটাকে ইয়ে করেছে। তো আমি বলেছিলাম 12টা আর্কিটেক্ট আপনি দেখাবেন। আহ, খুব ভালো প্রেফার করব যদি আপনারা পারেন এই 12টা আর্কিটেক্ট আপনাদের মতো করে একটা আইকন সেট বানাবেন। যেমন উনি একটা আইকন সেট দেওয়ার চেষ্টা করেছে। আমরা তো আমাদের পড়ার সময় এটা ইউজ করেছি একরকম, বাট উনি ওনার অ্যাসাইনমেন্টে আইকন গুলা একটু অন্য চেহারায়, ভিন্ন চেহারায় আহ, দেখানোর চেষ্টা করছে। এটা একটা ইন্টারেস্টিং পার্ট। তারপরে হচ্ছে উনি ইনোসেন্ট ক্যাটাগরিতে যে 5টা ব্র্যান্ড ওনার কাছে মনে হয়েছে, উনি 5টা ব্র্যান্ডকে দেখিয়েছে। আমি বলেছি অবশ্যই এগুলি বাংলাদেশের হইতে হবে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাকসেপ্টেড না আপনার অ্যাসাইনমেন্টে। তো এরকম ইনোসেন্ট ব্র্যান্ডের আবার ব্র্যান্ডটা কিরকম, হ্যাঁ, ডিজায়ার কি, ব্র্যান্ডের ভয়েস কিরকম, ব্র্যান্ডটা ড্রিভেন কিরকম, ব্র্যান্ডটা কি কি রিজেক্ট করে, এই জিনিসগুলি উনি এক্সাম্পল হিসেবে দেখিয়েছে। এবং প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা স্লোগান দিয়েছে। যে স্বপ্ন স্লোগান হচ্ছে কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার, মজু বলতেছে আসমানে পাখা মেলো, বিদ্যানন্দ বলতেছে পড়বো খেলবো শিখবো। সো আপনার অ্যাসাইনমেন্টে একটু যত ডিটেলিং হবে আপনার মার্ক তত ভালো ক্যারি করবে আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে ডিজিটালি তার বা কমিউনিকেশনে তার প্রেজেন্স কেমন, তার ওয়েবসাইট ব্যানার কেমন, তারপরে রিসেন্ট কিছু কমিউনিকেশন সোশ্যাল মিডিয়া, ফেসবুক পোস্ট বা অন্য কোনো জিনিসের আপনি এখানে ইমেজ দেখাতে পারেন। তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি সে ইনোসেন্টের মতো কথা বলে কিনা, তার কমিউনিকেশন দেখলে ইনোসেন্ট মনে হয় কিনা, এই অ্যানালাইসিসটা তখন আপনি করতে পারবেন। সো এখানে উনি একটু ডিটেলস, একটা টিভি টিভিসির ইউটিউব লিঙ্কও দিয়ে রেখেছেন, যাতে আপনি কমিউনিকেশনটা দেখলে বুঝতে পারেন সে ইনোসেন্ট জায়গা থেকে কথা বলছেন কিনা। ওই কোম্পানির ওনারকে, ওনারের ছোট একটা ডেসক্রিপশন, তাহলে আপনি এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যানালাইসিসটা হয়ে যাচ্ছে, আপনি জানতে পারছেন এইটা কার কোম্পানি, কিভাবে, ফ্যাক্টরি কোথায়, পোর্টফোলিও কেমন, তার ব্র্যান্ডের চেহারা কেমন, সে কোন জায়গা থেকে কথা বলে। সেখানে স্বপ্নের উপরে উনি সেম স্টাডিটা করেছেন, তারপরে মজের উপরে সেম স্টাডিটা করেছেন, মেরিলের উপরে সেম স্টাডি করে 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 উনি ইনোসেন্টটা শেষ করলেন, হ্যাঁ। তারপরে হচ্ছে উনি বলার চেষ্টা করছেন সেইজ। তো আমরা বলেছিলাম সেইজ হচ্ছে মনীষী ক্যাটাগরির একটা ব্র্যান্ড, যার কথা সবাই বিশ্বাস করে, হ্যাঁ, যাকে যাকে সবাই মানে, হ্যাঁ। সো উনি এখানে সময়, প্রথম আলো, ব্র্যাক, তারপরে বুয়েট, প্রাণ, এগুলোকে দেখিয়েছেন। আমরা কমিউনিকেশনে দেখি যে অনেক সিমেন্ট কোম্পানি বলে যে বুয়েট টেস্টেড বা বুয়েট স্বীকৃত ব্র্যান্ড, হ্যাঁ। তার মানে বুয়েটকে আমরা বিশ্বাস করি, বুয়েট হচ্ছে সেই একটা প্ল্যাটফর্ম। যদি বুয়েট বলে দেয় সিমেন্টটা ভালো, তার মানে ওই সিমেন্টটা ভালো। বুয়েট যদি বলে দেয় ওই রডটা ভালো, তার মানে ওই রডটা ভালো। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এখানে প্রত্যেকটাকে ওই যে সময়ের প্রেজেন্স কিরকম, ডিজিটালি স্ক্রিন কিরকম, ওয়েবসাইট কিরকম, উনি দেখানোর চেষ্টা করেছে। সময়ের মালিক কে ছিল উনি এখানে দেখানোর চেষ্টা করেছে। সময় হচ্ছে সিটি গ্রুপের একটা সিস্টার কনসার্ন। সো আপনি জেনে গেলেন সময় হচ্ছে সিটি গ্রুপের, হ্যাঁ। এটাকেই হচ্ছে মার্কেট অ্যানালাইসিস বা মার্কেটের সম্পর্কে আপনার কতটুকু নলেজ আছে, এই জিনিসটা আপনাকে মার্কেটে কাজ করতে সুবিধা করবে, হ্যাঁ। তারপরে আহ, উনি এক্সপ্লোরার ক্যাটাগরিতে দেখিয়েছেন
গোজায়ান, শেয়ার ট্রিপ, পাঠাও, সহজ, চালডাল.com এবং প্রতিটা স্লোগান দিয়েছেন। সো গোজায়ানে আমরা ট্রিপ, ট্যুর, টিকেটিং, শেয়ার ট্রিপও সেম। সো অ্যাকচুয়ালি হ্যাঁ, দোজ ব্র্যান্ড আর এক্সপ্লোরার ব্র্যান্ড। আপনি যদি এক্সপ্লোরার অডিয়েন্স হন, সো এখানে দেখেন ডিজায়ার কি অ্যাডভেঞ্চার, এক্সপ্লোরেশন, ডিসকভারি, এই জিনিসগুলোকে গোজায়ান পছন্দ করে। তারপরে ব্র্যান্ড বয়েজ হচ্ছে অ্যাডভেঞ্চার বয়েজ, ইনফরমেটিভ, ইন্সপিরেশন, ওর জায়গা থেকে ওগুলো মানুষকে এইভাবে রিচ করতে সে হেল্প করে। তারপর হচ্ছে ড্রিভেন কি, স্পেশাল ড্রাইভ কি ব্র্যান্ডের, প্যাশন ফর ট্রাভেল অ্যান্ড বিলিভ ইন এক্সপিরিয়েন্স, এক্সপ্লোরেশন, ট্রান্সফরমেটিভ পাওয়ার। হ্যাঁ, যেটা হচ্ছে আপনাকে যারা হচ্ছে ট্রাভেল নিয়ে প্যাশনেট মানুষদের কি সে অ্যাকুয়ার করে এবং অ্যাজ এ ব্র্যান্ড তাদেরকে তার সাথে একসাথে জার্নি করতে চায়। ও কি রিজেক্ট করে, মানে ও কি অ্যালাউ করে না, ও লিমিটেশন অ্যালাউ করে না। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লোজ মাইন্ডসেট অ্যালাউ করে না, মানে এগুলো পছন্দ করে না। ও ওপেন মাইন্ডসেট কাস্টমার পছন্দ করে। হ্যাঁ, সো তারপর হচ্ছে ও তার ভিজুয়াল প্রেজেন্স দেখালো, কমিউনিকেশন সে কিভাবে ডিজাইন করছে, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট কেমন, এটার ওনার কে, ফাউন্ডার এন্ড সিইও সে দেখালো। হ্যাঁ, সো আপনি তো ব্র্যান্ডে দেখেন, আপনি পুরো মার্কেট সম্বন্ধে আপনি একটা স্পেশাল অ্যানালাইসিস হয়ে যাবে যদি এই অ্যাসাইনমেন্টটা আপনি মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে বুঝে বুঝে করেন। আমরা বলেছি 12টা ক্যাটাগরি, প্রতিটা ক্যাটাগরিতে 5টা করে এক্সাম্পল দেবেন, তাহলে 5 12 60টা ব্র্যান্ড সম্বন্ধে আপনার জানা মানেই অলমোস্ট আপনি বাংলাদেশের টপ ইন্ডাস্ট্রির ব্র্যান্ডগুলি সম্বন্ধে জেনে গেলেন। এর মালিক কারা, তার ওয়েবসাইট আছে নাকি নাই, থাকলে ওয়েবসাইটের চেহারা কেমন, সে কি ফন্ট ইউজ করে, তার লোগো বামে ইউজ করে না ডাইনে ইউজ করে, এই যে ব্যাপারগুলি জানা। হ্যাঁ, দ্যাট শুড বি দ্য কি বলে আপনার মার্কেটে ঢুকার একটা স্ট্রেংথ আর কি। আপনি এই জিনিসগুলো আগে থেকেই কনসার্ন অবগত আছেন, আপনি কনফিডেন্টলি মার্কেটে ঢুকে কাজ করতে পারবেন, অন্য অন্য ডিজাইনার থেকে আপনি এগিয়ে থাকতে পারবেন। বুঝতে পেরেছি? এই অ্যাসাইনমেন্টটা নিয়ে করার কোনো প্রশ্ন আর থাকলে বলতে পারেন। নাম্বার 4। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার হচ্ছে আমরা শেষেরটা একটু দেখি। আহ, আর যারা বুঝতে পেরেছেন আপনাদের ফ্রেন্ডদের মধ্যে যারা বুঝতে পারেননি তাদেরকে একটু সহযোগিতা করবেন। হ্যাঁ, কারণ আমাকে পার্সোনালি অনেকেই নক করছেন। সো পার্সোনালি যারা নক করছেন অবশ্যই আমি সাধুবাদ জানাই যে আপনারা চেষ্টা করতেছেন। সো এই জিজ্ঞাসাটা যাতে থাকে, আপনি ওই যে বুঝতেছেন না বলে কোন রকম অ্যাসাইনমেন্টে জমা দিয়ে দিলেন, হয়তোবা আপনাকে আমি সিজিপিএ গ্রেড দিয়ে দিব, এটাতে আপনার কিছু যায় আসবে না, কিন্তু আপনি কিন্তু জিনিসটা না বুঝে আগিয়ে গেলেন, মানে স্কিপ করে গেলেন। অথচ এই জিনিসটা নিয়ে আপনাকে নেক্সট ফিউচারে কাজ করতে হবে। সেটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনি বুঝে যাচ্ছেন কিনা, শেষ করছেন কিনা, এবং এটা নিয়ে আপনি অ্যাকচুয়ালি ক্যারি আউট করতে পারবেন কিনা সামনের দিনগুলোতে, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটু প্রসিড করি। সেটা হচ্ছে 5 নম্বর অ্যাসাইনমেন্টটা আমরা দিয়েছিলাম। আপনার পছন্দের একজন জনপ্রিয় কন্টেন্ট ডিজাইনার অথবা ইনফ্লুয়েন্সার যিনি মার্কেটের বাংলাদেশের মার্কেটে দীর্ঘদিন ধরে কাজ করছেন, ওনার একটা অডিয়েন্স বেজ আছে এবং উনি অনেক ব্র্যান্ডের সাথে কোঅপারেশন নিয়ে কাজ করছেন। সো এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এটা কি ম্যান্ডেটরি যে কোনো ব্র্যান্ডের সাথে অ্যাজ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে না? লাইক এই একজন আছে মেবি যে সাইকেলে করে এভারেস্ট
এর ওইখানে গেছে, হ্যাঁ, তো ওইটা উনি তো আর কি কোনো ইন্ডাস্ট্রির সাথে জড়িত না, তো ওনার সম্পর্কে যদি আমি একটা বায়োডাটা অথবা ভিডিও বানাই তাহলে কি প্রবলেম হবে? আমরা এখানে অ্যাসাইনমেন্টটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, সো কন্টেন্ট অনেকেই বানাতে পারে। সো অ্যাকচুয়ালি তার কন্টেন্টটা সোসাইটিতে ইনফ্লুয়েন্স করে কিনা মানুষকে এবং অডিয়েন্সকে। তো যদি ইনফ্লুয়েন্স করে থাকে অবশ্যই বাংলাদেশের যে মার্কেট বা মার্কেটের যে ট্রেন্ড, ব্র্যান্ডগুলি তার সাথে অ্যাফিলিয়েশন করার চেষ্টা করবেই। যেমন এটা আপনারা অনেকেই দেখেছেন এখানে যাদের রেফারেন্স ছবি হিসাবে দেওয়া আছে। সো বেসিক্যালি আমি যেটা চাচ্ছি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে সে কিভাবে মার্কেটে কাজ করছে, ব্র্যান্ডগুলোর সম্বন্ধে জানছে, ব্র্যান্ডগুলির সাথে সে অ্যাসোসিয়েশন করছে, এই জিনিসটা আমাদের জানা, শেখা এবং বোঝা দরকার। হ্যাঁ, হয়তো একজন কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন, তার অনেক অডিয়েন্স, এরকম এক্সাম্পলটা একটু কম। যেটা আমার বিবেচনায় যে কন্টেন্ট বানালে ওনার জনপ্রিয়তা যদি ওনার একটা অডিয়েন্স সার্কেল থাকে যে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 50 লাখ মানুষ তাকে চিনে, সো প্রতিটা ব্র্যান্ডেই কিন্তু তার সাথে কাজ করতে চাইবে। আমরা ওই জিনিসটাকেই এখানে দেখাইতে বা অ্যাসাইনমেন্টের অবজেক্টিভ ওইটাই, আইডেন্টিফাই করা যে কে মার্কেটে কি কাজ করছে এবং কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে। আমি এটাও বলেছি যে আপনি আপনার ডকুমেন্টারিতে এটা বুঝাবেন উনি কি বুক রিভিউ দিয়ে কন্টেন্ট ডিজাইন করেন, নাকি উনি ফুড ব্লগার, নাকি উনি ট্রাভেল ট্যুর নিয়ে কন্টেন্ট করেন, নাকি উনি ফ্যাশন লাইফস্টাইল নিয়ে কন্টেন্ট বানান। এটা কিন্তু আপনাকে ডিফাইন করতে হবে। সো ফ্যাশন লাইফস্টাইল নিয়ে যদি সে কন্টেন্ট বানায় থাকে, যেমন রুবাবা যদি কন্টেন্ট বানায়, রুবাবাকে দেখবেন যে কোনো ডায়মন্ড জুয়েলারি লঞ্চিং হলে রুবাবাকে দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, অথবা ধরেন কোনো ফ্যাশন শোরুমের লঞ্চিং হলে রুবাবাকে দাওয়াত দিচ্ছে। ওখানে কিন্তু পেটুক কাপুলকে দাওয়াত দিচ্ছে না, বা অডিয়েন্স কন্টেন্ট ডিজাইনার হিসেবে তাকে নিচ্ছে না, কারণ দুইজনের টিজি অডিয়েন্স দুই রকম। ওখানে রুবাবাদুলা বা ধরেন সালমান মুক্তার দাওয়াত পাবে, হয়তোবা স্যাম থটের যিনি করেন উনি দাওয়াত পাবেন না। উনি হয়তোবা ধরেন প্রাণ আরএফএল এর একটা লঞ্চিং হচ্ছে বা প্রাণ আরএফএল এর একটা অফার দিতে হবে, সেই জায়গায় হচ্ছে ওনাকে হয়তোবা প্রায়োরিটাইজ করবে। তার মানে কি তার ইন্ডাস্ট্রি এবং অডিয়েন্স আলাদা, সো ব্র্যান্ডগুলিও ওভাবে চিন্তা করে। হ্যাঁ, তো আমি এখানে বলেছি একটা ছোট ইন্ট্রোডাকশন থাকবে অ্যাবাউট তার কেরিয়ার, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, উনি কোত্থেকে আসছেন, ছোট্ট করে। এটা হয় ইট কুড বি 5 to 10 seconds। তারপর ইনফ্লুয়েন্সার অ্যাক্টিভিটিস আমি বলেছি মেজর ইউজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনটা, উনি কোনটা ইউজ করে জনপ্রিয় হয়েছেন, বা উনি কোনটা বেশি ইউজ করেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই ব্যাপারগুলি ইয়াতে থাকতে হবে। তারপরে আমি বলেছি যে ওনার সোশ্যাল মিডিয়া বর্তমান প্রেজেন্স কেমন। হ্যাঁ, ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামের লাইক, ফলোয়ার কয়জন, সাবস্ক্রিপশন কয়জন, এই ব্যাপারগুলি থাকতে হবে। ওনার সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্টফুল ইনফ্লুয়েন্স কন্টেন্ট কোনটা, মানে যেটা মানুষ সবচেয়ে বেশি পছন্দ করেছে এবং ওইটার মাধ্যমে উনি সোসাইটিতে একটা চেঞ্জ আনতে পেরেছে বা একটা ভালো মেসেজ সবাইকে দিতে পেরেছেন, এই ধরনের একটা এক্সাম্পল আপনি ডকুমেন্টারিতে রাখতে পারেন। তারপর বলেছি টপ ভাইরাল কন্টেন্ট, ওনার সবচেয়ে দেখা এই পর্যন্ত বেশি ভিউ বা বেশি লাইক বা বেশি শেয়ার পাওয়া কন্টেন্ট কোনটা, সো ওইটা আপনার ইয়াতে রাখতে পারেন যে এই কন্টেন্ট সবচেয়ে বেশি বার মানুষ দেখেছে। মার্কেটিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে বলেছি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হচ্ছে মানে উনি একটা কন্টেন্ট বানাচ্ছে, হঠাৎ করে বললো যে আমার সাইকেল চালানো খুব পছন্দ, সো ভ্যালোস কিন্তু 20% ছাড় দিচ্ছে। এই যে হঠাৎ কন্টেন্টের মধ্যে এই কথাটা বললো, এইটা হচ্ছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। শর্ট টার্ম একটা স্পেশাল বা এন্ডোর্স করার জন্য যে পেমেন্টটা সে নিয়ে থাকে অ্যাজ এ সেলিব্রিটি, সেটা হচ্ছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে উনি চুক্তিবদ্ধ হবেন এই কোম্পানির সাথে 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য। এই 1 বছর এই কোম্পানি যত কাজ করবে সকল কাজে তাকে থাকতে হবে। টিভি অ্যাড বানানো, রেডিও অ্যাড বানানো, ইভেন্টে কোথাও লঞ্চিং করা, ফিতা কাটতে যাওয়া, তারপরে ফটোশুট করা, বিলবোর্ড করা, প্রেস এড করা, ম্যাগাজিন এড করা, সব জায়গায় 1 বছরের জন্য সে চুক্তিবদ্ধ হয়েছে। তখন একটা স্পেশাল পেমেন্ট সে নেয় 1 বছরের জন্য। সে এটা একবারও নিতে পারে, দুবারই নিতে পারে, অথবা মান্থলি নিতে পারে। সো এই যে লং টার্ম যে চুক্তিটা হয় এবং ওই ব্র্যান্ডের হয়ে সে কাজ করে, এটি হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সিএসআর অ্যাক্টিভিটিস হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি।
অনেক সময় আমরা জেনে থাকবো যে এরকম শুনি যে বাটা উত্তরবঙ্গের 500 স্কুলের বাচ্চাদেরকে জুতা গিফট করেছে। তো এইটা সে সিএসআর অ্যাক্টিভিটিস ফান্ড থেকে করেছে। কারণ ওই ধরেন এলাকার মানুষের হয়তো বাচ্চাকে বা ছেলেকে জুতা কিনে দেওয়ার সামর্থ্য নাই, কেউ বাটা সেটাকে অ্যাড্রেস করেছে এবং 500 ছেলে মেয়েকে জুতা গিফট করেছে যে শীতকালে যাতে তারা স্কুলে যেতে কষ্ট না পায়। সো তারা খালি পায়ে স্কুলে যেত, তো এখন জুতা পরে যাবে। তো এখান থেকে কিন্তু বাটা ফ্রি তাদেরকে গিফট করেছে। বাটা সুবিধা কি, বাটার অবজেক্টিভ কি, সেটা নিয়ে আবার প্রেস করে মিডিয়া পিআর করে যে বাটা এত, আপনারা দেখবেন প্রথম আলো বা অন্যান্য ডিজিটাল ভার্সন বা প্রিন্ট ভার্সন এরকম একটা রিপোর্ট আসে বা নিউজ আসে যে বাটা 100 বা 500 ছেলে মেয়েদেরকে জুতা উপহার দিয়েছে। প্রাণ বর্ণাঢ্যদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে। তারপরে হচ্ছে আহ সামিট গ্রুপ বা স্কোয়ার গ্রুপ বা বসুন্ধরা গ্রুপ, হ্যাঁ, শীতার্তদের মধ্যে 5,000 কম্বল বিতরণ করেছেন। এগুলো হচ্ছে সিএসআর অ্যাক্টিভিটিস, মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। মানে কি জিনিসটা, প্রত্যেকটা কোম্পানি যেই দেশে ব্যবসা করে তার মাটি পানি বাতাস ব্যবহার করে, সো ওই দেশের মানুষের প্রতি তার কিছু দায়িত্ব রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা আছে। সে শত শত হাজার হাজার কোটি ব্যবসা করছে এই দেশের সকল কিছু ইউজ করে। তো এই দেশের সোসাইটি বা সমাজে তার কিছু অবদান দেওয়া উচিত, রাখা উচিত। সো এরকম একটা গভর্নমেন্টের ক্লজ আছে যে আপনার প্রফিটের 20 থেকে ইন্ডাস্ট্রি ওয়াইজ এটা ভ্যারি করে, হ্যাঁ, প্রফিটের 5 থেকে 20%, 25% টাকা আপনি এই সিএসআর অ্যাক্টিভিটিজে খরচ করবেন। আপনি যদি সিএসআর অ্যাক্টিভিটিজে খরচ করেন তাহলে আবার আপনার কোম্পানির ট্যাক্স এত পার্সেন্ট মাপ বা মকুব করে দেওয়া হবে। তো এই ধরনের কিছু ক্লজ আছে, এই ক্লজ গুলির জন্য ওই ব্র্যান্ড গুলি এই সিএসআর অ্যাক্টিভিটিজে থাকে। তো এরকম সিএসআর অ্যাক্টিভিটিজে এই ইনফ্লুয়েন্সাররা কোন কোন জায়গায়, যেমন দেখবেন যে বন্যার সময় অনেক ইনফ্লুয়েন্সার নিজে টাকা উঠিয়ে ত্রাণ দিতে গেছে, আমরা এটা খেয়াল করেছি। চ্যারিটি অ্যাক্টিভিটিস ধরেন রাত কানা চোখে দেখতে পারে না কিন্তু সে অপারেশন করতে পারছে না বিকজ অফ তার টাকা নাই, অথবা মাদক বিরোধী কনসার্ট, হ্যাঁ, দুর্নীতি বিরোধী কনসার্ট হচ্ছে আর্মি স্টেডিয়ামে। তো এই কনসার্টে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, যেহেতু সে সেলিব্রিটি হিসেবে সবাইকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে গেছে যে আমরা মাদকের সাথে যুক্ত হব না, সুন্দর জীবন গড়বো, মাদককে না বলবো। অথবা দেখবেন যে প্রথম আলো জিপিএ 5 দেরকে অ্যাওয়ার্ড দেয়, হ্যাঁ, প্রতি বছরই এটা ঘুরে ঘুরে হয়। তো প্রথম আলোতে এরকম জিপিএ 5 দেরকে যখন রেকগনাইজ অ্যাওয়ার্ড দেয় তখন হচ্ছে এরকম সেলিব্রিটিরা যান, হ্যাঁ, গিয়ে বলেন যে মেধার সাথে সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে হবে, শুধু বই পড়লেই হবে না, আপনাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও সমানভাবে পারদর্শী হইতে হবে। ইভেন্ট পার্টিসিপেন্টস, অনেক সেলিব্রিটিকে আমরা দেখি যে ফিতা কাটতে গিয়েছে বা ফটো সেশনে আছে। সো এই ধরনের কি কি অ্যাক্টিভিটিসে সে জড়িত ছিল, অ্যাচিভমেন্টে দিবেন অ্যাওয়ার্ড সার্টিফিকেশন। উনি যদি ইউটিউব সেলিব্রিটি হন তাহলে কতবার সিলভার বাটন পেয়েছেন, গোল্ড বাটন পেয়েছেন, এই ব্যাপারগুলি আপনি নিয়ে আসতে পারেন, এগুলি তার কাজের স্বীকৃতি স্বরূপ। অথবা কন্টেন্ট ডিজাইনার বা কন্টেন্ট ক্রিয়েটর অফ দ্য ইয়ার, এই ধরনের কিছু অ্যাওয়ার্ড কার্যক্রম বাংলাদেশে শুরু হয়েছে। সেখানে আপনি দেখাতে পারেন যে এতবার নমিনেশন পেয়েছে বা 2022 সালে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছে। এ ধরনের ব্যাপারগুলি আপনার ইয়াতে থাকবে। আমরা একটু দেখার চেষ্টা করি একটা এক্সাম্পল, যদি অডিও টোডিও সহ আপনারা দেখতে পারেন আমাকে জানাইন শোনা যাচ্ছে কিনা। অডিও মনে হয় শুনতে পাচ্ছেন না আপনারা, রাইট? না স্যার। কোনো অডিও শুনতে পাচ্ছি না স্যার। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে জুবায়ের তালুকদারকে নিয়ে করা, যিনি সাবমিট করেছেন। জুবায়ের তালুকদার ইজ এ ভেরি গুড কন্টেন্ট ডিজাইনার বাংলাদেশে, আপনারা জানেন। সে বুয়েট থেকে পড়াশোনা করা, কিন্তু তার শখের বশে সে ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফিতে সময় দিতে 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 এইটা এখন তার কেরিয়ার, প্যাশন সবকিছু হয়ে গেছে। তো এখানে উনি দেখানোর চেষ্টা করেছে জুবায়ের তালুকদার কি ধরনের কন্টেন্ট বানায় এবং কি ধরনের কন্টেন্ট নিয়ে সে আস্তে আস্তে সেলিব্রিটি হয়েছে।
কি ধরনের কন্টেন্টের মানুষের কাছে সে পৌঁছাতে পেরেছে এবং কি কি ব্র্যান্ডের সাথে সে কাজ করেছে এই ব্র্যান্ডগুলির দেখেন একটা গ্ল্যান্স উনি দেখিয়েছেন এবং তার স্টুডিওটা দেখিয়েছে, সে কিভাবে কাজ করে প্রসেসটা দেখিয়েছে এবং সে ইন্টারন্যাশনাল ব্লগারদের সাথেও কাজ করেছে। সে ইন্টারন্যাশনাল কোন কোন ব্লগাররা তার সাথে এসে কন্টেন্ট বানিয়েছে এটার একটা গ্লিমস আপনারা এখন দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে কোন কোন সেলিব্রিটির সাথে সে কাজ করেছে, সেলিব্রিটির ইয়েটা দেখছে। তারপর ইন্টারন্যাশনাল আর কোন কোন এরিয়া উনি ভিজিট করেছেন এই জিনিসগুলো উনি কভার করার চেষ্টা করেছেন। আহ মোটামুটি দিস ইজ গুড টু গো প্রোডাকশন। এই যে কোন কোন ব্র্যান্ডের সাথে আরো কাজ করেছেন এখানে সে আরো কিছু গ্ল্যান্স দেখাচ্ছে এবং উনি প্রোডাক্ট রিভিউ করেন, কোন কোন ব্র্যান্ডের হয়ে উনি প্রোডাক্ট রিভিউ এবং আনবক্সিং করেছেন তার ওয়েবসাইটটা এখানে দেখানোর চেষ্টা করলো। ইন্ডিভিজুয়াল কোন কোন সেলিব্রিটির সাথে সে কাজ করেছে ওইটার কিছু অ্যাট এ গ্ল্যান্স এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কে উনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন এটা একটা একটা গ্লিমস দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এই তো আপনি খেয়াল করবেন অবশ্যই 1 মিনিটের কম যাতে না হয়, আবার 3 মিনিটের বেশি যাতে না হয়। তো আমরা আমাদের প্রোডাকশন ডিউরেশনটা 1 থেকে 3 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব। এটা খুব ইম্পর্টেন্ট। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল। জি বলেন। স্যার আমাদের অ্যাসাইনমেন্টের লাস্ট ডেটটা কি 8 তারিখ পর্যন্ত নেওয়া যায়? মানে জাস্ট এ রিকোয়েস্ট। আজকে থেকেও যদি গণা শুরু করেন তাও হচ্ছে 6 দিন, স্পেশালি ভিডিওটার জন্য। অন্যগুলির জন্য এখনো মানে আপনি যদি এখনো শুরু করে না থাকেন তাও 5 দিন আছে। এবং অ্যাসাইনমেন্ট 1, 2, 3 এই তিনটা করতে আপনার 30 মিনিটস করে বা 1 ঘন্টা করে 3 ঘন্টা লাগবে যদি অ্যাকচুয়ালি আপনি মনোযোগ দিয়ে করেন। অ্যাসাইনমেন্ট 4 আপনার একটু সময় লাগবে, 1 থেকে 1.5 দিন লাগবে, কারণ এটা একটু বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 5 আর একটু সময় নেবে, যেহেতু এটাতে ভিডিও প্রোডাকশন জড়িত আছে, আপনার একটু রিসার্চ করতে হবে। সো সময় বাড়ানোর কোনো সুযোগ নাই, আমাকে 7 তারিখে মার্কস ইনপুট দিতে হবে। তো আমিও যে মার্ক দিয়ে লক করে দেই, বারবার রিকোয়েস্ট করা স্যার আমারটা একটু দেখবেন, বা আমি অসুস্থ ছিলাম, আমার এই মারা গেছে ওই মারা গেছে, So, এটা সম্ভব হয় না। ঠিক আছে, সো সবাই একটু চেষ্টা করবেন অন টাইমিং যেটা দেওয়া আছে সেটার মধ্যে দিতে। আরেকটা হচ্ছে সবচেয়ে স্মার্ট ওয়ে হচ্ছে এখানে ম্যাক্সিমাম কিছু অ্যাসাইনমেন্ট আছে আপনি একা করে ফেলতে পারবেন, আর কিছু অ্যাসাইনমেন্ট আছে আপনারা যদি মনে করেন 5 জনের গ্রুপ হয়ে এক বসায় একটা রেস্টুরেন্টে বা কারো বাসায় গিয়ে আলোচনা করে একসাথে শেষ করে ফেলবেন, সেটাও আপনার জন্য কাজ করতে সহজ হবে। সো আমার সাইড থেকে তারিখ বাড়ানোর কোনো সুযোগ নাই, ওই জায়গাটা আমি খুবই কি বলে সরি ফিল করছি। আর কিছু? ওকে স্যার, সমস্যা নাই। না, এছাড়া সব অ্যাসাইনমেন্ট বোঝা হয়েছে। ওকে ওকে। আজকের ক্লাসে 22 জন পার্টিসিপেন্টস আছেন, সো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এখানে আপনারা 2-4 জন নকও করেছেন, আবার আমি বলেও যেহেতু দিয়েছি, কমিটমেন্ট যেহেতু করেছি আমি ইন্ডাস্ট্রিয়াল লিস্টটা দিব, সো আমি ইন্ডাস্ট্রিয়াল লিস্টটা দিব। আমার একটু ব্যস্ততার কারণে আমি এখনো দিতে পারি নাই। সো ইন্ডাস্ট্রিয়াল লিস্ট মানে ইন্ডাস্ট্রি, কত ধরনের ইন্ডাস্ট্রি বাংলাদেশে প্র্যাকটিস হয় সব হয়তোবা আপনাদেরকে রিচ করানো কষ্ট হবে। সো ম্যাক্সিমাম একটা ডাটাবেজ আমার কাছে আছে, আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতগুলো ক্যাটাগরিতে ইন্ডাস্ট্রি রান হচ্ছে। আরেকটা হচ্ছে আরেকজন কোশ্চেন করেছেন, আমরা যে স্লাইডটা দেখেছি পড়ার সময় ওই স্লাইডটা কি শেয়ার করবো কিনা আপনাদের সাথে। ওই স্লাইডটা আমি শেয়ার করব না, বাট স্লাইডের কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব যেটা আপনাকে অ্যাসাইনমেন্ট করতে হেল্প করবে, কারণ পুরো স্লাইডটা আপনার দরকার নাই। এখানে আমি অনেক কিছু রিলেভেন্ট ইরিলেভেন্ট কিছু কন্টেন্ট পড়ানোর কাজে ব্যবহার করার জন্য রেখেছি। সো কিছু কিছু পার্ট হয়তো বা আমি শেয়ার করবো যেটা আপনি অ্যাসাইনমেন্ট করতে বা আপনার পরের কি বলে কাজটা প্র্যাকটিস করতে হেল্প করবে, ওই ধরনের কিছু স্লাইড আমি শেয়ার করে রাখবো। ঠিক আছে, সো আর কিছু?
না স্যার, আমাদের এতটুকুই। মানে ওকে, কিছু কিছু তাহলে আমাদের যা দরকার সেটা একটু শেয়ার করলে আমাদের জন্য স্যার একটু সুবিধা হয়। হ্যাঁ, শেয়ার করলে তো পড়েন না, ওটা সেভ করে রেখে দেন ড্রাইভে। না স্যার। আচ্ছা, ঠিক আছে, এতটুকুই থাকে। তাহলে আমরা সাইন আউট করি। এছাড়াও তো কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা অনলাইনে নক দিবেন, আমি ট্রাই করব অ্যাভেলেবেল সময় থাকার সত্ত্বে আপনাদের অ্যাসিস্ট করার। আমি চাই আপনারা এই কনসেপ্ট গুলি বুঝে ইন্ডাস্ট্রিতে আসেন, এটা খুবই ইম্পর্টেন্ট, বিলিভ মি। সো শুভকামনা রইলো। যে কোনো সমস্যা আমাকে নক দিবেন, ব্যক্তিগতভাবে হোক বা গ্রুপে হোক, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আহ আমি চাই না রাত জেগে অ্যাসাইনমেন্ট করেন, এখনো বেশ সময় আছে, আস্তে আস্তে বসলে দেখবেন আপনি পারছেন। হ্যাঁ, বুঝে বুঝে নিজে নিজে করার চেষ্টা করবেন, এটা আপনাকে হেল্প করবে লং রানে। হ্যাঁ, ফ্রেন্ডদের হেল্প নেবেন, বাট এইটা করবেন না যে আপনার ফুল অ্যাসাইনমেন্ট ফ্রেন্ড করে দিচ্ছে। এটা আমরাও তো স্টুডেন্ট ছিলাম আপনাদের মতো। তো এইটা আপনি হয়তো একটা সিজিপিএ পেয়ে যাবেন, কিন্তু আপনি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝে আগালেন না, ঠিক আছে? যদি আপনার কেরিয়ারে অনেক জায়গায় বা অন্য জায়গায় পৌঁছানোর স্বপ্ন থাকে সেটা, আর যাদের শুধু সার্টিফিকেট দরকার তাদের উদ্দেশ্যে আমার কোনো কমেন্টসই নাই, ঠিক আছে? আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, এগুলো গুগলে করাই আছে, ডাউনলোড দিবেন, শুধু কাভার পেজ চেঞ্জ করবেন, ওভাবে জমা দিয়ে দিতে পারেন, এটা কোনো কিছু যায় আসে না আপনার জন্য। আর যিনি কেরিয়ারের স্বপ্ন দেখছেন, সিএমও হবেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হবেন, ক্রিয়েটিভ ডিরেক্টর হবেন কোনো বাংলাদেশের রিনাউন এজেন্সির, ট্রাস্ট মি, বিলিভ মি, তার জন্য এইগুলা বোঝা খুব গুরুত্বপূর্ণ। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে আফটার মিড টার্ম, যেহেতু ইন দিস কারেন্ট উইকে মিড টার্মের জন্য আমাদের কথা হচ্ছে না। সো নেক্সট মিড টার্মের পরে আমাদের আবার আলোচনা করবো আমরা নতুন কন্টেন্ট নিয়ে, নতুন প্রসঙ্গ নিয়ে, ঠিক আছে? টিল দেন সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।